আমরা কি এই মুহূর্তে প্রশ্ন তুলতে পারি যে ডক্টর ইউনূসকে কখন অ্যারেস্ট করা হবে অথবা তার স্বাস্থ্য উপদেষ্টাকে কখন অ্যারেস্ট করা হবে? কেন এই প্রশ্ন তুলছি একটা উদাহরণ দিয়ে বলি, এবং এই প্রশ্নটির উত্তর বের করাটা, উত্তর মেলানোটা আমাদের জন্য খুবই প্রয়োজন। একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে গত 27শে মে রাজধানীর আদ্দিন হসপিটালে 6 নবজাতকের একসাথে মৃত্যুর ঘটনা ঘটলো, যেটি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল। তো সেই ঘটনার পরপরই বা বিষয়টি যখন সর্বস্তর থেকে নানান ধরনের সমালোচনা জন্ম দিল, তখন সরকার কয়েকটি পদক্ষেপ গ্রহণ করলো। তদন্ত কমিটি গঠন করা হলো, তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দিল। সেই তদন্ত প্রতিবেদনে উঠে এলো যে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং দায়িত্বরতদের কর্তব্যে অবহেলার কারণে এই 6 নবজাতকের মৃত্যু হয়েছে। এবং সেখানে কারণগুলো উঠে এলো, যে কক্ষটিতে এই 6 নবজাতক ছিল সেটিতে আলো বাতাসের যথেষ্ট অপ্রতুলতা ছিল, এসি বন্ধের কারণে তাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ। এবং পরবর্তীতে সরকার যে সিদ্ধান্ত নিল তা হচ্ছে আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করা হলো, হাসপাতালটিতে তালা লাগিয়ে দেওয়া হলো। সব ঠিক আছে, আমরা এই বিষয়গুলোকে অবশ্যই সাধুবাদ জানাই। যদি দায়িত্বে অবহেলার কারণে এবং দায়িত্বে গাফিলতির কারণে হাসপাতাল কর্তৃপক্ষের লাইসেন্স বাতিল করা হয় এবং হাসপাতালে তালা লাগিয়ে দেওয়া হতে পারে 6 শিশু মৃত্যুর জন্য, তাহলে 643 জন শিশুর মৃত্যুর জন্য ডক্টর ইউনূসের কি শাস্তি হবে? ডক্টর ইউনূস সরকারের গাফিলতির কারণে যে গ্যাভির মাধ্যমে, ইউনিসেফের মাধ্যমে টিকা আনা হলো না, যার কারণে আমলাতান্ত্রিক জটিলতার কারণে টিকার ঘাটতি দেখা দিল এবং মহামারী আকারে ছড়িয়ে পড়ল হামের রোগটি, এবং গত 3 মাস ধরে প্রতিদিন একের পর এক শিশু মারা যাচ্ছে। সরকারি হিসেবে 643 জন, বেসরকারি হিসেবে আমরা ধরে নিতে পারি এই সংখ্যা 2 গুণ বা 3 গুণ, সহস্রাধিক। তাহলে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কেন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন ডক্টর ইউনূসের বিষয়ে সরকার একেবারে মুখে কুলুপ এঁটে বসে আছে? এবং এই হামের প্রাদুর্ভাবের জন্য অথবা এই যে শত সহস্র শিশুর মৃত্যুর জন্য যে ডক্টর ইউনূস সরকার দায়ী, তা তো বৈশ্বিক একের পর এক সংস্থা থেকে শুরু করে খোদ সরকারের মধ্য থেকেই এখন দায়ী করা হচ্ছে ডক্টর ইউনূস সরকারকে। আমি একটু এক জায়গায় করে আপনাদের সামনে তুলে ধরি, হ্যাঁ, আন্তর্জাতিক সংস্থাগুলো কি বলছিল। সেটি হচ্ছে ইউনিসেফ কি বলল, যে বছরের পর বছর ইউনিসেফ এই টিকা সরবরাহ করত এবং অধিকাংশ অর্থায়ন দিত গ্যাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স, কিন্তু সেখান থেকে সরে এলো ডক্টর ইউনূস সরকার, যার কারণে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এবং ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স কিন্তু সংবাদ সম্মেলন করেই বললেন যে আমি ঈশ্বরের দোহাই দিয়ে বলেছিলাম এমনটি করবেন না। নূরজাহান বেগমের উদ্দেশ্যে তিনি বলেছিলেন এতে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়ে প্রাদুর্ভাব দেখা দিতে পারে, আমরা বারবার সতর্ক করেছিলাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত 23শে এপ্রিল কি বলছিল তাদের প্রতিবেদনে, বাংলাদেশে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাবের বড় কারণ ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে টিকার ঘাটতি। বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী দ্য সায়েন্সের প্রতিবেদন, সেখানে কি বলা হচ্ছিল যে এই মহামারীর জন্য অবশ্যই অন্তর্বর্তী সরকার দায়ী। গেল তো। এমনকি আমাদের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনিও সংবাদ সম্মেলন করে সমালোচনার মুখে বলতে বাধ্য হলেন, বা সরকারের সিদ্ধান্তটি তিনি জানিয়েছেন আমরা ধরে নেব। তিনি বললেন যে অন্তর্বর্তী সরকারের আমলে কেন টিকা দেওয়া হয়নি তা খতিয়ে দেখবে সরকার। খতিয়ে দেখেছে সরকার? কোনো উদ্যোগ নিয়েছে? নেয়নি তো সম্ভবত। এবং আরো মজার বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক সংস্থাগুলো যখন ডক্টর ইউনূসের গাফিলতির কথা বা ডক্টর ইউনূসকে দায়ী করছে এই হামের প্রাদুর্ভাবের কারণে, তখন সরকার বলছে যে আমরা খতিয়ে দেখব। তার মানে বিশেষ একটা হিডেন এগ্রিমেন্ট ডক্টর ইউনূসের সাথে বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকার রয়েছে, আমরা ধরে নিতে পারি। তারপরেও ধরে নিলাম যে সরকারের এটি ফর্মালিটিস বা সরকারের এটি দায়িত্ব তদন্ত করা, কে কি বললো তারা কান দেবে না, খুব ভালো কথা, কিন্তু কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি। ইভেন স্বাস্থ্যমন্ত্রী গত কয়েকদিন আগে বলতে বাধ্য হলেন যে এর জন্য অন্তর্বর্তী সরকার দায়ী। এত কিছু হয়ে যাচ্ছে, তারপরেও ডক্টর ইউনূসের বিরুদ্ধে
টু শব্দটি উচ্চারণ করা যাচ্ছে না। এমনকি আদালতে যে একের পর এক মামলার আবেদন করা হলো সাধারণ মানুষদের পক্ষ থেকে কিংবা আইনজীবীদের পক্ষ থেকে, এবং সবশেষ একজন সংসদ সদস্য মামলা করলেন ডক্টর ইউনূস, তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 5 জনের বিরুদ্ধে, সেই মামলাও খারিজ করে দেওয়া হলো। কেন? সমস্যাটি কোথায় এইসব মামলা গ্রহণ করতে? সমস্যাটি কোথায় সরকারের উদ্দেশ্যে আদালতের কোনো বক্তব্য বা নির্দেশ আমাদের সামনে আসতে? আমাদেরকে এই প্রশ্নের উত্তর বের করতে হবে এই জন্য যে ডিপ স্টেটের প্রতিনিধি হয়ে ডক্টর ইউনূস এসেছিলেন, ডিপ স্টেটের হয়ে মার্কিন চুক্তি করেছেন, ডিপ স্টেটের হয়ে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছেন। সেই প্রমাণিত ডিপ স্টেটের প্রতিনিধির বিরুদ্ধে যদি সরকার কোনো ধরনের ব্যবস্থা না নেয়, আমি অন্য সব বাদ দিলাম, মার্কিন চুক্তি বা অন্যান্য আর যা কিছু আছে, এই যে শত শত মায়ের কোল খালি করা, প্রতিনিয়ত খালি হচ্ছে, সেসবের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ থাকবে না ডক্টর ইউনূসের বিরুদ্ধে। যদি না থাকে, মানুষ অনেক কিছু মিলিয়ে নেবে। কার সাথে কে যুক্ত, কে ডিপ স্টেটের প্রতিনিধি, কে ডিপ স্টেটের হয়ে এখনো খেলছে, কারা ক্ষমতায় আছে, কারা ক্ষমতায় আসতে চায়, অনেক হিসেবেই জনগণের কাছে পরিষ্কার হয়ে যাবে। এবং অনেকে বলছেন যে আদ্দিন হসপিটালের গাফিলতির কারণে যদি 6 শিশুর মৃত্যু হয় এবং তার জন্য হাসপাতালের তালা লাগানো হয়, যেহেতু ডক্টর ইউনূসের সরকার এখন নেই বা রাষ্ট্র তো একটি বা সরকার একটি বিমূর্ত প্রতীক, তাহলে তার ইউনূস সেন্টারে কি তালা লাগানো হবে? এই কথাগুলো মানুষ বলছে অবশ্যই আবেগের বশে, কিন্তু তাদের এই আবেগ তো ঠুনকো কিছু নয়। এবছর সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দুজনই হজে গিয়েছিলেন, এবং হজে গিয়ে সৌদি আরবে দুজনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে আর কারা উপস্থিত ছিল, এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে মার্কিন এবং ব্রিটিশ রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এবং সারা কুক তারা ভীষণ দৌড়ঝাঁপ শুরু করেছেন। সৌদি আরবের বৈঠক, তাদের দৌড়ঝাঁপ, এগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? বাংলাদেশের রাজনীতি এবং বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে? শুরু করছিলাম যে এবছর হজে গিয়েছেন আমাদের সেনাপ্রধান। গতকাল তার নিউ লুক নিয়েও কথা বলেছি। আজকে একজন প্রাক্তন সেনাপ্রধানের কাছে আমি মন্তব্য জানতে চেয়েছিলাম যে আমাদের বর্তমান সেনাপ্রধানের এই নিউ লুকের খবর কি। তিনি জানিয়েছেন যে অতীতে বাংলাদেশের সেনাপ্রধানদের এমন দাড়ি দেখা যায়নি। দাড়ি সেনাপ্রধানরা রাখতে পারবেন না এমন কোনো কথা নেই, তবে সেনাবাহিনীর কিছু রুলস ফলো করে এই দাড়ি রাখতে হয়। আর তিনি বললেন যে এর আগেও অনেক সেনাপ্রধান ছিলেন যারা ব্যক্তিগতভাবে ভীষণ ধর্মভীরু ছিলেন, তারা অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কিন্তু কেউই জেনারেল ওয়াকারের মতো এতটা প্রদর্শনবাদী ছিলেন না, যে ধর্মচর্চা এই প্র্যাকটিসগুলো এত পাবলিকলি কেউ করেননি। এই প্রথম জেনারেল ওয়াকার করছেন, এবং তিনি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন যে পাকিস্তানের বর্তমান যে আর্মি চিফ আসিম মুনির, তিনি হাফেজ, কিন্তু তাই বলে তো তিনি দাড়ি রাখেননি বা তার বেশভূষা চালচলনে মনে হয় না যে হাফেজ এই বিষয়টা তিনি সামনে আনেন। যাই হোক, যে বিষয় বলছিলাম যে হজে গিয়ে জামাতের প্রধান ডক্টর শফিক এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং সেই বৈঠকে আরো 2-1টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিল। সেই বৈঠকের মূল আলোচনা ছিল যে বাংলাদেশে বিএনপি এখন টেরিবলি ফেল করছে, বিএনপি দেশটা ভালো মতো চালাতে পারছে না, তারেকের দক্ষতা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি বিএনপির ভেতরেও এই আলোচনা হচ্ছে যে তারেক রহমান পারছেন না, বা তার ভেতরে সেই রাষ্ট্র চালানোর মতো, সরকার প্রধান হবার মতো ম্যাচুরিটি দেখা যাচ্ছে না। তো সেই প্রেক্ষিতে জামাত চেয়েছিল এবং সেনা প্রধানের সাথে আলোচনা করেছে যে মূল যে গেমটা ছিল ডিপ স্টেটের, জামাতকে ক্ষমতায় আনা, ইউনূস যেটা চেষ্টা করেছে, সেই খেলাটা আবার তারা চায় যে বাংলাদেশে বিএনপি যে ব্যর্থ হচ্ছে তার প্রেক্ষিতে জামাতে ইসলামকে আবার ক্ষমতায় আনার একটা চেষ্টা করা। তো সেখানে উপস্থিত যে
অন্যান্য পরাশক্তির প্রতিনিধিরা ছিলেন, তারা বলেছেন যে বর্তমান বিশ্ব বাস্তবতায় জামাতে ইসলামকে বাংলাদেশে আর সামনে ক্ষমতায় আনার কোনো সুযোগ নেই। তার মানে এই যে ওয়াকার এবং শফিক সাহেবের যে বৈঠক, সেই বৈঠকটা সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে ব্যর্থ হয়েছে। তাহলে বাংলাদেশে এই যে দুজন রাষ্ট্রদূতের কথা বললাম, ব্রেন ক্রিস্টেনসন এবং সারা কুক, তারা এত দৌড়ঝাঁপ কেন করছে? এদিকে ইরানের 3 জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং তার ফলশ্রুতিতে ভারত কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, আমেরিকার কাছে কড়া প্রতিবাদ জানিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি একটা টুইট করেছেন, সেখানে তিনি জানিয়েছেন যে ইরানের সাথে খুব দ্রুতই শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে এবং এই শান্তি চুক্তিতে এই সংঘাতের সবগুলো পার্ট, একেবারে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, ওমান, বাহরাইন, কুয়েত, এদিকে পাকিস্তান, ওদিকে তুরস্ক এবং ইন্ডিয়া সহ যারা ছিল সবাই মোটামুটি এই শান্তি চুক্তিটার ব্যাপারে একমত হয়েছে এবং সবার সম্মতিক্রমে এই চুক্তিটি স্বাক্ষরিত হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন যে অচিরেই জেনেভায় এই চুক্তিটি সকল পক্ষের উপস্থিতিতে স্বাক্ষরিত হবে। তো এই যে 5 দিনের জন্য শুরু করা একটা যুদ্ধ, ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার যে যুদ্ধ, সেটা শেষমেশ এমন একটা পর্যায়ে গিয়ে শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার মধ্যে শেষ হতে যাচ্ছে যেখানে বলা যায় যে আমেরিকার যা যা চেয়েছিল তার অধিকাংশই আর পূরণ হয় নাই। হয়তো ইরানের কিছু ক্ষতি হয়েছে, কিন্তু ইরান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে বিশ্ব রাজনীতিতে ইরানের অবস্থানটা কিন্তু পোক্ত হলো। এদিকে রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না এই মুহূর্তে যতটা ঐক্যবদ্ধ, সেটা কিন্তু আমেরিকার একক সুপার পাওয়ারের জায়গাটাকে নাড়িয়ে দিয়েছে। তো সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন নতুন করে ফর্মুলেট হচ্ছে, বলা যায় যে বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে গেছে এবং এই বিশ্ব পরিবর্তিত রাজনৈতিক অবস্থায় গতকাল 11ই জুন ছিল বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারা মুক্তি দিবস। 111-এর সরকার তাকে অ্যারেস্ট করেছিল 16ই জুলাই 2007 সালে এবং 2008 সালের 11ই জুন তিনি মুক্তি পেয়েছিলেন। তো এই উপলক্ষে গতকাল যে বক্তৃতাটি তিনি করেছিলেন, সেখানে তিনি কিন্তু বলেছেন যে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ঢাকায় দেখা হবে। কয়েকদিন ধরেই শেখ হাসিনার ঢাকায় ফেরার ব্যাপারে বলছেন এবং মোটামুটি একটা কথা চাউর হয়েছে যে বাই ডিসেম্বর তিনি বাংলাদেশে আসবেন। কিন্তু যত দ্রুততার সাথে বিশ্ব রাজনীতি বদলাচ্ছে এবং এই বিশ্ব রাজনীতির বদলের সাথে সাথে কিন্তু সাউথ এশিয়ান পলিটিক্স এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা সবই খুব দ্রুত বদলে যাচ্ছে এবং এই পরিবর্তিত অবস্থায় শেখ হাসিনা কিন্তু খুব দ্রুতই বাংলাদেশে ফিরে আসতে পারেন। তাহলে এই যে রাষ্ট্রদূতদের যে কথা বলছিলাম, গতকাল একজন আওয়ামী লীগের কারাবন্দী নেতার সাথে এই ব্রেন ক্রিস্টেনসন এবং সারা কুক দুজনেরই ফোনে আলাপ হয়েছে। তারা বিএনপির নেতৃবৃন্দের সাথেও আলাপ করেছেন এবং অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জন্য সাথেও আলাপ করেছেন। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু একটা সমীকরণ তৈরি হচ্ছে এবং তার অংশ হিসেবে কারাবন্দী নেতার সাথেও ফোনে আলাপ হয়েছে। আর এদিকে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে বিএনপি এই ইসলামী ব্যাংক সহ বেশ কিছু ইস্যুতে জামাতে ইসলামের উপরে চড়াও হয়েছে এবং আজকে খবর পেলাম যে ইসলামী ব্যাংকের পাশাপাশি আরো 2-3টা ইসলামী ব্যাংক যারা ফলো করে, শরিয়া ব্যাংকিং যারা ফলো করে, তাদের উপরেও নাকি বিএনপি সরকার কঠোর অবস্থান নেবে। তার মানে জামাতের সাথে এই মুহূর্তে যে বিএনপির একটা দ্বন্দ্ব চলতেছে, আমরা যখনই জামাত বিএনপির কোনো দ্বন্দ্ব দেখি তখন একটা সন্দেহ হয় যে এটা আসলে দ্বন্দ্ব নাকি সাজানো নাটক। কারণ আজকে যদি আওয়ামী লীগ বলে আমরা ফিরে আসবো, হয়তো দেখা গেল যে জামাত বিএনপি সব কিছু ভুলে এক হয়ে গেছে। আবার অনেকে বলছেন যে এবারের এই যে সংঘাতটা, এই যে ব্যাংকের সংঘাত, এগুলো আসলে একটা কারণ আছে। যদিও জামাত বিএনপি এক মায়ের 2 সন্তান, কিন্তু তাদের মধ্যে একটা গন্ডগোল লাগার একটি কারণ হলো এই যে সৌদি আরবের বৈঠক, এই খবর সরকারের কাছে আছে। আরেকটি কারণ বিএনপির সরকারের কাছে আছে যে তারা মনে করে যে জামাত গোপনে হয়তো আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে এবং আওয়ামী লীগের সাথে মিলে তারা বিএনপি সরকারের বিরুদ্ধে হয়তো কোনো একটা আন্দোলন করবে বা বিএনপি সরকারকে হটানোর কোনো একটা গোপন পরিকল্পনা করছে। এর ভিত্তিতেও বিএনপি সরকার ঠিক করেছে যে জামাতকে তারা একদম সহায় দেবে আর কি, এবং
জামাতকে সহায়তা হলে প্রথমে তার অর্থনৈতিক মেরুদণ্ডটা ভাঙতে হবে, যে কারণে ব্যাংকিং এবং তাদের অন্যান্য যে ইনস্টিটিউশন আছে গ্রাজুয়ালি সেগুলোর উপরে প্রেশার করবে। অর্থাৎ রাজনীতির এই খেলায় বিএনপি বর্তমানে ভীষণ দোদুল্যমান একটা অবস্থায় আছে এবং তাদের রাজনৈতিক দেউলিয়াত্বটা খুব প্রকট হয়ে উঠছে। এবং এই যে বাজেট পেশ করা হলো, এই বাজেট অধিবেশনে যে বাজেটটা পেশ করা হচ্ছে সেটা নিয়ে ইতিমধ্যে অনেক সমালোচনা হচ্ছে। একটা অতি উচ্চাভিলাষী বাজেট, যেখানে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি মোটামুটি ইম্পসিবল একটা টার্গেট। আর এটি বিদেশি ঋণ এবং বিদেশি অনুদান দান এগুলোর উপরে নির্ভর করে প্রণীত একটা বাজেট, যেখানে এটা বাস্তবায়নের সমস্যা হবে বলেই অনেকে মনে করছেন। আবার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার যে বিষয়টা থাকে, বাংলাদেশের একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সেটি কিন্তু এই মুহূর্তে নেই এবং সেটা নিকটে 1-2 বছরের মধ্যে আসবে সেটাও মনে হয় না। সব মিলিয়ে বিএনপি গভীর খাদে পড়েছে। জামাতের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠেছে এবং যতই দিন যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান আরো দৃঢ় হচ্ছে এবং আওয়ামী লীগের রাজনীতিতে একেবারে সক্রিয় হয়ে ফিরে আসা খুব দ্রুতই ঘটবে বলে বিশ্লেষকরা মনে করছেন।